কুমিল্লায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বাসের ১২ আরোহী নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৮ জন। হতাহতদের পরিচয় নিশ্চিতে চলছে কাজ। রেলগেটের সিগন্যালম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, এই মুহূর্তে দুর্ঘটনাস্থলের কি অবস্থা দেখতে পাচ্ছেন? দুর্ঘটনা কবলিত বাসটিকে সরানোর ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আর যারা আহত আছেন এই মুহূর্তে, তাদের মধ্যে গুরুতর কয়জন রয়েছেন? এই মুহূর্তে আসলে আমি দুর্ঘটনাস্থলের ঠিক সামনেই রয়েছে। আমার পেছনে আখাউড়া থেকে আসা একটি উদ্ধারকারী ট্রেন কিন্তু যে দুর্ঘটনা কবলিত ট্রেন এবং বাসটিকে সরানোর জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে, কিন্তু সেটি কতক্ষণ নাগাদ চলবে এই বিষয়ে কিন্তু কোনো ধারণাই দিতে পারেনি আমাদেরকে রেল কর্তৃপক্ষ। তবে রেলের যে পূর্বাঞ্চলের ডিজিএম তিনি জানিয়েছেন যে এই ১২ জন মৃত্যুর ঘটনায় পদুয়ার বাজার রেল গেটের যে ২ জন গেটম্যান আছে তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং মোট ৩টি তদন্ত কমিটি, অর্থাৎ রেল কর্তৃপক্ষের ২টি এবং জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা মূলত এই ঘটনাটি তদন্ত করবে এবং এই ঘটনার জন্য কারা দায়ী সেই বিষয়টি খুঁজে বের করবে। আর আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আসলে আখাউড়া থেকে যে উদ্ধারকারী ট্রেন সেটি কিন্তু এখন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং সেটিতে যে ক্রেন রয়েছে সেই ক্রেন দিয়ে বাসের থেকে মূলত ট্রেনের যে ইঞ্জিনটি সেটিকে আলাদা করার চেষ্টা করছে। তবে আমরা যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে যে বাসটিতে আসলে ট্রেনটি ধাক্কা দিয়েছে সেই বাসটিকে দুমড়ে মুচড়ে কিন্তু প্রায় অর্ধেক ভেতরে ঢুকে গিয়েছে ট্রেনের ইঞ্জিনটি। সেটি এখন বের করতে পারার জন্য আসলে যে ধরনের পদ্ধতিগত কৌশল, সেই কৌশলগুলো কিন্তু রেল কর্তৃপক্ষ ঠিক করছে এবং তারা বলছে যে খুব কম সময়ের মধ্যে এই ট্রেনটিকে আসলে উদ্ধার করা যাবে এবং বাসটিকে রেল লাইনের উপর থেকে অপসারণ করা যাবে। তবে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে রেলপথের যে আপ লাইন সেটিতে কিন্তু যে বাসটি রয়েছে সেটি বন্ধ রয়েছে, কিন্তু ডাউন লাইনে কিন্তু আমরা ট্রেন চলতে দেখেছিলাম। কিন্তু এখন ডাউন লাইনে যে উদ্ধারকারী ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির কারণে কিন্তু ২ লেনেই এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যতক্ষণ পর্যন্ত না উদ্ধার কাজ শেষ হবে সেখানে কিন্তু ট্রেন চলাচল কিন্তু ঢাকা চট্টগ্রাম রেলপথে বন্ধ থাকবে বলে আমাদেরকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। আর আমরা রাতেই কিন্তু এখানে যখন উদ্ধার কাজ পরিচালনার সময় এসেছিলাম তখন এখানকার যে প্রত্যক্ষদর্শী তারা বলেছিল যে পদুয়ার বাজার রেল গেটে যে গেটম্যান রয়েছে সেই গেটম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কারণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম রেলপথের যে লেভেল ক্রসিং সেই লেভেল ক্রসিংটিতে যানবাহন চলাচলে যে সংরক্ষণ পদ্ধতি সেখানে গেটম্যান থাকার কথা, কিন্তু গতকাল রাতে সেখানে গেটম্যান ছিল না কিংবা সেখানে ঘুমিয়েছিল, যে কারণে কিন্তু মহাসড়কের যে যানবাহন চলাচল সেটি বন্ধ করা সম্ভব হয়নি। সেই বাসটি যেটি আসলে চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী সেটি যাচ্ছিল এবং ট্রেনটি আসলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল, সেটি কিন্তু দুইটি একেবারে সংঘর্ষে পড়ে এবং সেখানে কিন্তু ঘটনাস্থলেই ১২ জন নিহত হয় এবং আমরা দেখেছি যে হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন রয়েছে। তবে হাসপাতালের চিকিৎসক বলছে যে হাসপাতালে ভর্তি ছাড়াও সেখানে আরও অন্তত ২০ জন আসলে চিকিৎসা নিয়েছে, যারা আসলে বিভিন্ন জায়গায় রেফার হয়ে গিয়েছে। আর একটি বিষয় আমি আসলে জানিয়ে রাখি, যারা গুরুতর আহত হয়েছে তাদের বেশিরভাগেরই কিন্তু মাথায় আঘাত পেয়েছেন এবং চিকিৎসকরা যেটি বলেছেন তাদের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। তাদের মধ্যে আমরা দেখেছি ঘণ্টাখানেক আগেও কিন্তু ২ জনকে আইসিইউতে পাঠানো হয়েছে এবং তাদের কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। আর আমি যদি বাসের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, আসলে যেই ট্রেনটি আসলে ঢাকা মেল ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয় এবং এই বাসের যে পুরো অর্ধেক কিন্তু প্রবেশ করে যায় এই বাসের ভেতরে এবং বাসের ভেতরে মূলত রাত ৩টের দিকে যাত্রীরা কিন্তু বেশিরভাগই ঘুমন্ত অবস্থায় ছিল এবং তারা যেটি বলছে যে এই ঘুমন্ত অবস্থায় থাকার কারণেই কিন্তু হতাহতের সংখ্যা বেড়েছে এবং আসলে তারা যারাই আহত হয়েছে তারা কিন্তু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আর আমরা দেখেছি যে এই বাসের মধ্যে কিন্তু এখনও যাত্রীদের যে মালামাল সেটি পড়ে আছে এবং বাসটি দুমড়ে মুচড়ে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। বাসটির ভেতরে যেই ঢাকা মেল ট্রেনের ইঞ্জিনটি একেবারে প্রবেশ করে গিয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা আসলে যারা আহত হয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। যে এই ঘটনায় তো রেলওয়ের পক্ষ থেকে ২টি এবং প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি, মোট ৩টি তদন্ত কমিটি করা হয়েছে। তাদেরকে কয়দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা?
কাটিয়ে ঈদের দিনটি ছুটি কাটিয়ে তারা আবার কর্মস্থলে ফিরছিল। এই অবস্থায় কিন্তু তারা এই বাসটিতে ছিল। তবে যাত্রীদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। আমরা শুধু একজন বাস যাত্রীর সাথে কথা বলেছি, ওমর ফারুক। তিনি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুর তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন ঈদের ছুটি কাটানোর জন্য, বেড়ানোর জন্য। তিনি কিন্তু সেখানে দুর্ঘটনায় পতিত হয়েছেন এবং আহত হয়েছেন। তিনি যেটি বলেছেন যে রাত 3টার দিকে আনুমানিক এই দুর্ঘটনা ঘটে। সে সময় তারা বেশিরভাগই কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং ঘুমন্ত অবস্থায় থাকাকালীন সময় ট্রেনের যে ইঞ্জিনটি আসলে বাসটিকে ধাক্কা দেয়, তখন কিন্তু তারা বুঝে উঠতে পারেননি যে আসলে কি হয়েছে। বিকট শব্দে যখন ঘুম ভেঙে দেখেন, তখন কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন। এবং তিনি যেটি বলেছেন, আসলে বাস থেকে কিন্তু অনেকেই ছিটকে পড়েছে। আর যেই জায়গায় দুর্ঘটনা ঘটেছে পদুয়ার বাজার লেভেল ক্রসিং, সেই লেভেল ক্রসিং থেকে বাসটিকে কিন্তু ট্রেনটি ঠেলে প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে আসে এবং সেই 1 কিলোমিটার দূরে নিয়ে আসার ফলে কিন্তু যারা আহত হয় কিংবা নিহত হয় তারা কিন্তু বাস থেকে ছিটকে পড়ে। আমাদেরকে ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক রয়েছেন মোহাম্মদ ইদ্রিস, তিনি যেটি জানিয়েছেন, তারা অনেককেই উদ্ধার করেছেন যে রেল লাইনের আশেপাশে ছিটকে পড়ে আছেন। আবার তারা বাসের ভেতর থেকেও কিন্তু আহতদের উদ্ধার করেছেন। আবার তিনি যেটি বলেছেন যে আশেপাশে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এমনও কিন্তু অনেকেই কিন্তু তারা উদ্ধার করেছেন এবং তারা পুলিশের কাছে দিয়েছেন, যাদেরকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত আমরা যেটি জেনেছি, রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে কিছুক্ষণের মধ্যে উদ্ধার কাজ শুরু হবে। এখানে যে উদ্ধারকারী জাহাজ, উদ্ধারকারী ট্রেন, সেটি কিন্তু আখাউড়া থেকে এসেছে। সেখান থেকে যে ক্রেনটিকে আসলে নামানোর কাজ চলছে এবং কিছুক্ষণের মধ্যে আসলে এই ইঞ্জিন থেকে বাসটিকে আলাদা করার যে চেষ্টা সেটি করা হবে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আর এই জায়গা দেখা যাচ্ছে যে ট্রেনের ইঞ্জিনটি বাসটিকে কিন্তু ভেদ করে ভেতরে চলে গেছে। অর্থাৎ এই পাশে যে যাত্রীরা ছিল তাদের যে কি অবস্থা হয়েছে সেটি আসলেই এখান থেকে বোঝা যাচ্ছে, কারণ এখনো রক্তের চিহ্ন পড়ে আছে। আমরা দেখেছি যাত্রীদের পোশাক, ব্যাগ এবং জুতো পড়ে আছে। আসলে এত দ্রুত গতির একটি ট্রেন আসলে বাসটিকে ধাক্কা দিয়েছে এবং সেটিকে 1 কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে এসেছে। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন তানভীর খন্দকার। ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 3 জন। রাত 3টার দিকে লালপুর বাজার সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। মাঝরাতে একটি অ্যাম্বুলেন্সের সাথে একটি বাসের ধাক্কার জেরে দুপক্ষের কথা কাটাকাটি শুরু হয়। এ সময় বেশ কিছু মোটরসাইকেলের জটলা তৈরি হয়। এর মধ্যে দ্রুতগতির দোয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। দয়াল এসি পরিবহন স্লিপার বাস এমন সজোরে আসছিল, সে গতি নিয়ন্ত্রণ হারিয়ে বাস সামনে থাকা যে 3টা ছিল, 3টা বাসে সজোরে ধাক্কা দেয় এবং 2টা যে মোটরসাইকেল ছিল, 2টা মোটরসাইকেল বাসের নিচে চাকা নিচে পিষ্ট হয়ে যায়। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে দেশ করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ উল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে বাংলাদেশ দেখতে চায়, সে প্রত্যাশিত দেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথমে বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এরপর মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক সহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। 17 বছর লন্ডনে অবস্থানের পর দেশে তারেক রহমানের এটিই প্রথম ঈদ উদযাপন। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরাও। দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। ঈদ মুবারক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের
সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাবে। দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সকলকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাই। সকলে, দেশের সকল মানুষ, দল মত নির্বিশেষে সকল মানুষ ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 17 বছর পর দেশে ঈদ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। যমুনায় ঈদ শুভেচ্ছার পর পরিবারের সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উন্নয়নে বিএনপির ভূমিকা আগামী দিনেও জনকল্যাণমূলক হবে। এবার রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়নি। দেশ ও সমাজকে ভালো রাখতে হলে সকল প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। ঈদ উল ফিতরের নামাজ শেষে দেশের বিভিন্ন জেলায় এসব মন্তব্য করেন সরকারের বিভিন্ন মন্ত্রীরা। দীর্ঘদিন পর ক্ষমতায় এসে নিজ নিজ জেলায় ঈদ উদযাপন করেছেন নতুন সরকারের মন্ত্রীরা। কক্সবাজারের পেকুয়া ঈদগাহ মাঠে নামাজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। আর চট্টগ্রামে অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকায় মানুষ আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেছে। সম্মিলিতভাবে এটা মোকাবিলা করা যায় সেটার কৌশল প্রণয়ন এবং বিভিন্ন রকমের এগ্রিমেন্ট, মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি করার বিষয়ে আলোচনা হয়েছে। এইবারের আনন্দটা একটু ভিন্ন। আমরা সবাই আজকে আমাদের যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বাচনের পরে সেটা বহুলাংশে আমরা ফিরে পেয়েছি। নিজ নিজ জেলায় পানি সম্পদ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশ ও সমাজকে ভালো রাখতে হলে সকল প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। আগামী দিনটা নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সবার আন্তরিকতা সহযোগিতার মধ্য দিয়ে নতুন বাংলাদেশটা গড়তে আমরা সক্ষম হব। কোনো রকম কষ্ট মানুষ অনুভব করেনি, স্বাচ্ছন্দ্য, এবং সবচেয়ে বেশি যেটা সারা ঢাকা শহরে একেবারে ক্রাইম বলতে, সন্ত্রাস বলতে কোনো জিনিস ছিল না। দেশের উন্নয়নে বিএনপির ভূমিকা উল্লেখ করার মতো। আগামী তো জনগণের কল্যাণে কাজ চালিয়ে যেতে চায় দল, এমন মত সরকারের আইনমন্ত্রী ও তথ্যমন্ত্রীর। ঈদ উল ফিতরের মোনাজাতে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য সরকার যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেই দোয়া কামনা করছি। এই রাষ্ট্রকে, এই সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। এছাড়া অন্যান্য জেলাতেও নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন মন্ত্রীরা। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি হাতের ঝিল, জিয়া উদ্যান, রমনা পার্কের মতো খোলা জায়গায়ও ঘুরেছেন রাজধানীবাসী। বেশিরভাগই বের হন পরিবার নিয়ে। ফাঁকা রাস্তায়, রিক্সা গাড়িতেও ঘুরতে দেখা গেছে মানুষকে। কেউ গানে, কেউ বা খেলাধুলায় ঈদের আনন্দঘন মুহূর্ত কাটান নিজের মতো করে। বয়সের পার্থক্যই ঠিক করে দেয় উদযাপনের ধরন। নগর জীবনের ব্যস্ততায় হাঁপিয়ে ওঠা মানুষ ছুটি উপভোগ করেন প্রাকৃতিক পরিবেশে। কেউ বন্ধু-বান্ধব, আবার কেউ পরিবার নিয়ে বের হন। তাদের পছন্দের তালিকায় জিয়া উদ্যান, রমনা পার্ক আর হাতের ঝিলের মতো জায়গা। আমাদের জন্য দুইটা আনন্দ আসে, এই আনন্দটা সবাই মিলা করি এবং এইখানে আমি গান গাইয়া মনে সুখ দুঃখ প্রকাশ করি। ঈদের দিন সব থেকে মিস করতেছি ফ্যামিলিকে। ব্যতিক্রমও আছে, নির্দিষ্ট গন্তব্য ছাড়াও ঘুরছেন অনেকে। রিক্সা, মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়িতে নামেন ফাঁকা রাজপথে। বাবা মায়েরা শিশুদের নিয়ে গেছেন তাদের পছন্দের জায়গায়। সারা বছর আসা হয় না, খোলা পরিবেশে হাঁটবে, দৌড়বে, খেলবে, এই তো। রমনা পার্কে আমার মনে হলো যে একটু পরিবেশটা সুন্দর, প্লাস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। নাগরিক দায়িত্ব কিংবা জরুরি সেবার কর্মীরাও ছিলেন ঘোরাঘুরির দলে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ডিউটি শেষে পরিবার নিয়ে ঘুরতে দেখা গেছে। আই স্পেশাল আনন্দ, আই ঈদ খুশি। ঢাকা শহরে তেমন প্লেস পাওয়া যায় না কোথাও, তো আমরা বাবু নিয়ে এখানে আসলাম আর কি। খুব ছেলেপেলেও খুব খুশি, আমরাও খুশি। রাজধানীর মুক্ত আকাশের বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি ফুটপাতের ফুচকা, ভেলপুরি, চটপটির দোকানেও ভিড় দেখা গেছে বিভিন্ন শ্রেণীর মানুষকে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের আনাগোনা। ছোট ছোট শিশুরা বাবা মায়ের হাত ধরে তাদের স্বপ্নের পশু পাখি দেখতে যায়। গত কয়েকটি ঈদের তুলনায় দর্শনার্থীর সংখ্যা কম হলেও আনন্দের কমতি ছিল না। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, ঠান্ডা আবহাওয়া চিড়িয়াখানায় ভ্রমণ আরামদায়ক করেছে। মিরপুরের বাসিন্দা 2 বছর 8 মাস বয়সী উমাইশা তাসনিম মা বাবার সাথে জাতীয় চিড়িয়াখানায় এসে অনেক আনন্দিত। যে বাঘের ছবি বর্ণমালার বইতে দেখেছিল, সে বাঘ এখন তার চোখের সামনে। শিশু মনের এই প্রতিক্রিয়া ভাষায় প্রকাশ করা যেন অসম্ভব। অনেক কিছু দেখছি, যেগুলো আমি কখনো দেখিনি, আজকে প্রথম দেখেছি। কি দেখছেন? ঈদের আনন্দ ভাগাভাগির জন্য অনেকেই এসেছেন এই চিড়িয়াখানায়। ইট পাথরের এই রাজধানীতে মিরপুরের বিশাল খোলামেলা পরিবেশে গাছ, লতাপাতা আর প্রাণী নিয়ে গড়া বিনোদন কেন্দ্র যেন এক টুকরো সুন্দরবন। বাঘটাও দেখা যায়, এই জন্য চিড়িয়াখানায় আসা। পাশাপাশি ওইখানে পাখি দেখলো বাচ্চা। আমরা হিন্দু ধর্মাবলম্বীর, কিন্তু ওই ঈদ উপলক্ষেই বেরোইছি। যথেষ্ট জনসমাগম দেখা গেলেও চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, গত ঈদের তুলনায় এবার দর্শনার্থীর ভিড় কম। এবার দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম মনে হচ্ছে, এবং এর কারণ যেটা হতে পারে, একটা লম্বা ছুটি পেয়েছে, ঈদের ছুটি। এই ছুটিতে হয়তো অনেক দর্শনার্থী শহর ছেড়ে তাদের গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করছে। আমরা মনে করছি যে আগামী যে কয়েকটা দিন, এই কয়েকটা দিন দর্শনার্থীর সংখ্যা বাড়বে। গত বছর হাতির পাড়ায় এক মাহুতের ছেলের মৃত্যু হলেও কর্তৃপক্ষের দাবি, এবছর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নীলচোখ, রেশমি পশম আর আদরে চাহনি দিয়ে নিমিষেই মুগ্ধ করে যে কাউকে। বাসাবাড়িতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে দেশি বিদেশি বিড়াল পোষা। চট্টগ্রামে দেশি বিড়ালের পাশাপাশি অনেক পশুপ্রেমী পুষছেন ব্রিটিশ শর্ট হেয়ার, ব্রিটিশ লং হেয়ার, পার্সিয়ান সহ নানা জাতের বিড়াল। নানা রকমের আদরে মিয়াও ডাক আর আকার ইঙ্গিতে ভাব বিনিময় করে দ্রুতই তারা হয়ে উঠছে পরিবারের অবিচ্ছেদ্য অংশ। বাসায় পালা বিড়ালদের নিয়মিত পরিচর্যার পাশাপাশি সময়মতো ভ্যাকসিন দেওয়ার তাগিদ চিকিৎসকদের। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। গণবৃক্ষরোপণ কর্মসূচি হতে হবে বিদেশি আগ্রাসী আকাশমণি ও ইউক্যালিপটাস গাছমুক্ত। দেশীয় দ্রুত বর্ধনশীল গাছ দিয়ে সরকারের সবুজায়ন পরিকল্পনা সফল করা সম্ভব। এতে ফল, কাঠ ও জ্বালানির চাহিদা মিটবে বলে মনে করেন পরিবেশ ও বন্যপ্রাণী গবেষকেরা। আর পরিবেশ ও বনমন্ত্রী বলছেন, পার্বত্য চট্টগ্রাম ও উপকূলীয় এলাকাকে প্রাধান্য দিয়েই হবে বনায়ন। এপ্রিলে আসছে নতুন রূপরেখা। গাছের সাথে বন্যপ্রাণের সম্পর্ক জন্ম থেকেই। এর ডালে আবডালে বাসা বানিয়ে প্রজন্ম এগিয়ে চলে। আবার আহারের যোগানটাও আসে এই গাছ থেকেই। প্রকৃতিকে টিকিয়ে রাখতে বড় দায়িত্বটা পালন করছে এক পায়ে দাঁড়িয়ে, দিয়ে চলেছে বেঁচে থাকার উপাদান, সাথে সবুজ ছাতার ছায়া। তবে দেশের এই সবুজের আস্তর ক্ষয় হচ্ছে। সারা দেশে 1,60,000 দখলদারের কবজায় প্রায় 3 লাখ একর বনভূমি, যা সংরক্ষিত বনের 54 ভাগ। এমন পরিস্থিতিতে সরকার হাতে নিয়েছে জাতীয় সবুজ মিশন। 5 বছরে 25 কোটি গাছের বনায়ন হবে দেশে। কক্সবাজার, বান্দরবান, ময়মনসিংহ, সিলেট ও অন্যান্য জেলাতে সরকারি অবক্ষয়িত বনভূমিতে 1,30,00,000 চারা রোপণ, এর মাধ্যমে পাহাড়গুলোকে সবুজে আচ্ছাদিত করা। আমাদের আবার একটা মিটিং হবে 15 তারিখের ভিতর, যাতে করে আমরা মে মাসের মিডল থেকে আরম্ভ করে আমরা বৃক্ষরোপণ শুরু করতে পারি বাংলাদেশ ব্যাপী। গবেষকেরা বলছেন, 80-র দশকে এশীয় উন্নয়ন ব্যাংকের পরামর্শে সারা দেশে ইউক্যালিপটাস ও আকাশমণি দিয়ে সামাজিক বনায়ন গড়ে তোলা হয়, যা ছিল চরম পরিবেশ বিধ্বংসী সিদ্ধান্ত। অবশ্য অন্তর্বর্তী সরকার এই গাছ বনায়নের জন্য নিষিদ্ধ করে। 1000 বৃক্ষের মাঝে
হ্যাঁ, আমাদের অনেক গাছ আছে দ্রুত বর্ধনশীল, সেখানে আমরা বিদেশি গাছ দিয়ে আমরা মোটামুটি সারা বাংলাদেশকে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।